This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার অভিষেককে নন্দীগ্রামে লড়ার চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে অভিষেককে হারাবেন হুঙ্কার বিরোধী দলনেতার। শুনবো। 1 কোটি করে টাকা দিল নন্দীগ্রামের কোন হিন্দু, মমতাকেও ভোট দেয়নি, তার ভাইপোকে এখানে যদি দাঁড় করায় ভোট দিবে না। আমি চাই ওই ভাইপোকে পাঠাক এখানে, ভাইপা ঘুরে বেড়াচ্ছে, চোর ভাইপো অভিষেককে এখানে দাঁড় করাক, আমি চাই ওকে এখানে হারাবো আর ওটাকে বড়টাকে ওখানে হারাবো। আরো একবার আপনাদেরকে শোনাবো শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন। 1 কোটি করে টাকা দিল নন্দীগ্রামের কোন হিন্দু, মমতাকেও ভোট দেয়নি, তার ভাইপোকে এখানে যদি দাঁড় করায় ভোট দিবে না। আমি চাই ওই ভাইপোকে পাঠাক এখানে, ভাইপা ঘুরে বেড়াচ্ছে, চোর ভাইপো অভিষেককে এখানে দাঁড় করাক, আমি চাই ওকে এখানে হারাবো আর ওটাকে বড়টাকে ওখানে হারাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জের সঙ্গে সঙ্গে তিনিও বলেছেন নন্দীগ্রামের কোনো হিন্দুকে 1 কোটি টাকা দিলেও তৃণমূলকে ভোট দেবেন না। এই মুহূর্তে তৃণমূল কি মনে করছে জানার চেষ্টা করি। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। তন্ময় বাবু, শুভেন্দু অধিকারী বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে নন্দীগ্রামে তিনি দাঁড়াক, চ্যালেঞ্জ ছুড়েছেন কোনো হিন্দু ভোট দেবে না তৃণমূলকে, সে 1 কোটি টাকা দিল। কি বলবেন? না, শুভেন্দু বাবু নিজের দর বাড়ানোর চেষ্টা করছেন। একবার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ান, একবার বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়ান, এইগুলো বলে নিজের রাজনৈতিক দর বাড়াচ্ছেন ওনার দলের মধ্যে। এবার নন্দীগ্রামের কি ফলাফল হবে সেটা আমরা জানি। আগের বারও নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন, লোডশেডিং করে ওনাকে ফল চেঞ্জ করতে হয়েছে এবং সেইটা এখনো বিচারাধীন। অতএব বাংলার মানুষ জানে নন্দীগ্রামে কি ঘটেছিল। ওনাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাঁড়াতে হবে না। দল যদি নির্দেশ দেয় আমাদের যে কোনো সৈনিক যে দাঁড়াবে তাকে আমরা নন্দীগ্রামে জিতিয়ে দেখিয়ে দেবো শুভেন্দু বাবু আসলে নন্দীগ্রামে কতটা জনপ্রিয় সেটা। তন্ময় বাবু, আপনার বক্তব্য পরিষ্কার, ধন্যবাদ। শিক্ষক থেকে পৌরসভা নিয়োগ দুর্নীতিতে গত কয়েক বছর ধরেই তোলপাড় রাজ্য, তারপরও কি হুঁশ ফিরেছে? এবার হলদিয়া বন্দরে মহিলা রক্ষী নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ, টাকার বিনিময়ে নিয়োগের অভিযোগ। বাম বিজেপি নিশানায় রাজ্যের শাসক দল। জেলা তৃণমূল নেতৃত্ব যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। রাজনৈতিক পর্যায়ে সরগরম শিল্প তালুক। রক্ষী নিয়োগের জন্য টেন্ডার ডাকে হলদিয়া ডক কমপ্লেক্স। 10 জন মহিলা রক্ষী সহ 20টি পদে নতুন নিয়োগ হবে। অভিযোগ, টাকার বিনিময়ে রক্ষী নিয়োগের প্যানেল প্রস্তুত করা হয়। প্রার্থী পিছু 5 থেকে 10 লক্ষ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। গত 17 সেপ্টেম্বর হলদিয়া ডক কমপ্লেক্স চুক্তিভিত্তিক নিরাপত্তা রক্ষী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। কলকাতার একটি বেসরকারি সংস্থা NIS ম্যানেজমেন্ট লিমিটেডকে রক্ষী নিয়োগের বরাত দেওয়া হয়। এক চাকরি প্রার্থী শম্পা খাতুনের স্বামীর দাবি, রক্ষী পদে তার স্ত্রীর চাকরির জন্য এক বন্ধুর মাধ্যমে গার্ড দীপক মণ্ডলের সঙ্গে যোগাযোগ করেন তিনি। রক্ষীর চাকরির জন্য তার কাছে 5 লক্ষ টাকা চাওয়া হয়। এরপর ধাপে ধাপে 60,000 টাকা অনলাইনে পাঠান অভিযোগকারী স্বামী। বিনিময়ে তাকে পরীক্ষা প্রশ্ন ও উত্তরপত্র দেওয়া হয়, কিন্তু বাকি টাকা দিতে দেরি করায় তালিকা থেকে স্ত্রীর নাম বাদ দেওয়া হয়। কাজ হয়ে যাবে, কাজের বিনিময়ে 5.5 লক্ষ টাকা দিতে হবে। ফোনপেতে টাকা পাঠাই, ঠিক আছে, উনিও ইউনিয়নের সঙ্গে যুক্ত, তো আমি ক্যাশও দিয়েছি। আজকে নাকি মেডিকেল হলো, মেডিকেলে আমার স্ত্রীর নাম নেই। মহিলা রক্ষী নিয়োগে দুর্নীতির অভিযোগে শাসক দলের বিরুদ্ধে সরব বাম বিজেপি। তৃণমূল কংগ্রেস তারা কিছু এজেন্ট ছড়িয়েছে হলদিয়াতে, সেই এজেন্ট ছড়িয়ে এজেন্টদের মাধ্যমে ক্যান্ডিডেট জোগাড় করে তাদের কাছ থেকে টাকা নিচ্ছে। হলদিয়া জুড়ে যে কোনো কারখানাতে যে কোনো পোস্টে নিয়োগের ক্ষেত্রে তৃণমূল লক্ষ লক্ষ টাকা বিভিন্নভাবে শ্রমিকদের কাছ থেকে আদায় করছে। হলদিয়ার শ্রমিকরা প্রস্তুত হয়েছে, আর কেবলমাত্র অল্প দিন, যোগ্য সময় যোগ্য জবাব দিয়ে। হলদিয়া কলকাতা পোর্ট অ্যান্ড ডক শ্রমিক ইউনিয়ন ভারতীয় মজদুর সংঘ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুনভাবে স্বচ্ছ নিয়োগের দাবি জানিয়েছে। কলকাতা বন্দরের চেয়ারম্যান, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী, রাজ্যের বিরোধী দলনেতা এবং স্থানীয় সাংসদকে চিঠি দিয়েছে সংগঠন। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। পুজো শেষ, কিন্তু হিসেব কি এখনো চলছে?
সরকার অনুদান দিয়েছে 2 হাত ভরে, ক্লাবগুলো খরচও করেছে মন খুলে, কিন্তু হিসেব দেবে কে? আদালত স্পষ্ট করে বলে দিয়েছে 15ই অক্টোবরের মধ্যে সরকারি টাকার খরচের হিসেব দিতে হবে। অক্টোবর পেরিয়ে নভেম্বর পড়ে গেল। সূত্র বলছে শহরের 80% পুজো হিসেব এখনো দেয়নি। কেন আদালতের নির্দেশের পরেও এমন গয়ঙ্গচ্ছ ভাব? সরকার করা নয়, তাই কি আদালতের নির্দেশকে উপেক্ষা? 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। পুজোয় উদ্যোক্তারা খুশি, পুজো কাটিয়ে আম বাঙালিও খুশি, কিন্তু আদালত কি সন্তুষ্ট? আপাতত আদালতের ভাবনা জানা না গেলেও তথ্য বলছে অনুদানের নিয়ম মানেনি অনেক ক্লাবই। অনুদান সরকার দিয়েছে, সরকারি টাকা খরচ হলে খরচ যে করছে তাকে হিসেব পেশ করতে হয়। হাইকোর্টের নির্দেশ মেনে 15ই অক্টোবরের মধ্যে খরচের হিসেব দেওয়ার কথা ছিল, কিন্তু সূত্র বলছে অধিকাংশ পুজো কমিটি খরচের হিসেব এখনো পর্যন্ত দেয়নি। এবছর কলকাতার 2959টি পুজো অনুদান পেয়েছিল। অনুদানের হিসেব জমা দিয়েছে 619টি পুজো, হিসেব জমা দেয়নি 2340টি পুজো। কলকাতা সেন্ট্রাল ডিভিশনের মোট 127টা পুজো অনুদান পেয়েছিল, সেই 127টা পুজোই অনুদানের হিসেব দেয়নি বলে শোনা যাচ্ছে। সাউথ ওয়েস্ট ডিভিশনের 594টি পুজোর মধ্যে 553টা পুজো হিসেব দেয়নি। পোর্ট ডিভিশনের 115টা পুজোর মধ্যে কোনো পুজোই অনুদানের হিসেব দেয়নি। সাউথ ডিভিশনের 255টা পুজো অনুদান নিয়েছিল, কিন্তু 251টা পুজো এখনও পর্যন্ত হিসেব দেয়নি। সাউথ ইস্ট ডিভিশনের 206খানা পুজো অনুদান নিয়েছিল, যাদের মধ্যে কোনো ক্লাবই অনুদানের হিসেব দেয়নি। সূত্র বলছে সাউথ সাবারবান বা ইস্ট সাউথ ডিভিশনের বেশিরভাগ পুজোগুলোই হিসেব দেয়নি এখনো পর্যন্ত। তালিকায় রয়েছে ভাঙড়ের 148টা পুজো, যাদের মধ্যে একটাও পুজো আদালতের সময়সীমার মধ্যে হিসেব পেশ করেনি। সমস্ত ক্লাবের দেওয়ার কথা 15 তারিখের মধ্যেই দেওয়ার কথা ছিল। যদি কোনো ক্লাব না দিয়ে থাকে সেটা খুব দুঃখজনক ঘটনা। আমি এটা বলবো, যারা দেয়নি তাদের আমি আপনাদের মারফত বলবো ইমিডিয়েট জমা দিয়ে দেওয়ার জন্য। অনেক ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন ক্লাব দুর্গাপুজোর পরে কালী পুজো করেন, কালী পুজোর পরে জগদ্ধাত্রী পুজোয় ব্যস্ত হয়ে যান। একটা উৎসবের মরশুম চলছে, তো সেই জন্য অনেকে হয়তো ব্যস্ততার কারণে জমা দিতে পারেননি। একটা জিল নিয়ে পুজোটা করা, পুজো আসছে সেই যে উদ্দীপনা থাকে, সেই জায়গা থেকে যখন পুজোটা এই যে খাটাখাটনি, তারপর একটু রিল্যাক্সে চলে যায়। আমার মনে হয় বেসিক্যালি সবাই দেবে। পুজোর পরে হিসেব করে পাঠাতে সময় লাগে। আমার ধারণা কোনো ক্লাবই হিসেব দেবে না, হতে পারে না। সে নিশ্চয়ই যারা দেননি তাদের নিশ্চয়ই তাদের সাথে কথা বলা উচিত, বা তাদের যদি কিছু ব্যবস্থা আমার থেকে নেওয়া উচিত। দিচ্ছি করবেন না, বেসরকারি বাসের ভেতর লেখা থাকতো একটা সময়। যুক্তি বা অজুহাত যতই থাকুক, আদালতের নির্দেশ কি অমান্য হচ্ছে না? বিরোধীরা সুযোগ পেয়ে খোঁচা দিতে তো ছাড়ছে না। সবাই জানে পার্টির লোকেরা নিয়েছে, খেয়ে নিয়েছে। পার্টির নেতারা 1 লাখ টাকা পাইয়ে দেওয়া বলে সেখান থেকে কাটমানি নিয়েছে, সেখানে হিসাব আসবে কোত্থেকে? সবাই দেবে। আসলে কি খুব অর্গানাইজড ক্লাব খুব কম থাকে, যাদের কাছে অ্যাকাউন্টেন্ট থাকে। এটা পুজোর খরচা হলো, তারপরে আবার বসে সেটা হিসেব হবে, একটু হয়। আমরা খুব বিনয়ের সঙ্গে জানতে চাই যে প্রতিবার কি এরা এগুলোকে করে পার পেয়ে যাবে, নাকি আদালত এখানে সত্যি দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা নেবেন, যাতে আদালতের রায়কে নিয়ে ছেলে খেলা করার আগে কাউকে দুবার ভাবতে হয়। নথি আছে, রেজিস্ট্রেশন আছে, এমন ক্লাবই সরকারি অনুদান পায়। তাহলে কেন এমন উদাসীনতা? সরকার করা নয়, তাই কি খুশি মতন আদালতের নির্দেশকে উপেক্ষা করার সাহস পাচ্ছেন কেউ? খুশি তো সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। পূর্ব বর্ধমানের আউশগ্রামের পিচকুড়ি নবোদিয়া মাদ্রাসায় ডায়রিয়ার প্রকোপ, একসঙ্গে অসুস্থ প্রায় 60 জন আবাসিক পড়ুয়া। শনিবার সকাল থেকে একের পর এক পড়ুয়া অসুস্থ হতে শুরু করে। জ্বর, পেটে ব্যথা, বমির মতো উপসর্গ ছিল পড়ুয়াদের। খাবারে বিষক্রিয়ার জেরে এই ঘটনা বলে প্রাথমিক অনুমান। আক্রান্তদের ভর্তি করা হয় ঘুষকরা স্বাস্থ্যকেন্দ্রে। পরে 7 আক্রান্তকে রেফার করা হয় বর্ধমান মেডিকেলে।
প্রায় সকালে 9টার পর থেকে 2-4টা ছেলে হয়েছিল। তারপর ওখানে গ্রামে ডাক্তার দেখানো হয়েছে, তারপর ধরুন ওটা মোটামুটি একটু কমে থেকে ছিল, তারপরে 4:30-5টার পর থেকে এটা বাড়াবাড়ি এখন অষ্টভাবে পেটে পাতলা পায়খানা হচ্ছে, বমি পায়খানা আর পেটে যন্ত্রণা। এটা কতজন ছেলে হচ্ছে? মোটামুটি 50টা। বানারহাটের বিন্নাগুড়িতে পিঠে চাপিয়ে বানভাসী বৃদ্ধাকে উদ্ধার করলো পুলিশ। বৃদ্ধাকে উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে গেল পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল উদ্ধারের ছবি। বৃষ্টির কারণে বাড়ি থেকে নিরাপদ আশ্রয় যেতে পারছিলেন না। বন্যার প্রভাবে জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাত নিয়ে লাল সতর্কতা জারি করেছিল হাওয়া অফিস। তাই প্রশাসনের তরফে মাইকিং করে নদীপাড়ে থাকা মানুষদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে অনুরোধ করা হয়। চন্দননগরে চলছে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন শোভাযাত্রা। উৎসব মুখর ভরাট টানা। এবছর আলোর শহরে বিদ্যুৎ পরিষেবা চালু রেখেই চলছে শোভাযাত্রা। প্রতি বছর বিসর্জন শোভাযাত্রার জন্য শাটডাউন করে দেওয়া হতো। লোডশেডিং এ ডুবে থাকতো চন্দননগর। এবছর আর বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে হলো না। মাটির নিচে বিদ্যুতের লাইন স্থানান্তরিত হওয়ায় সমস্যা মিটেছে। বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই চলছে শোভাযাত্রা। প্রতিমা নিরঞ্জন স্বাভাবিক। এই নিরঞ্জন দেখতে, এই শোভাযাত্রা দেখতে বিশেষ করে প্রচুর মানুষের ভিড় থাকে গোটা চন্দননগরে। তবে এবার এক বাড়তি পাওনা, বিশেষ করে চন্দননগরবাসীর জন্য, মানে অন্যান্য বছর যেভাবে শাটডাউন করে দেওয়া হয় এবছর সেটা হচ্ছে না। মানুষ কিন্তু আজকের দিনে পৌঁছে যান চন্দননগরে। অবশ্যই জগদ্ধাত্রী পুজোর সময়টা তো থাকেই, কিন্তু আজকের এই দিনটা, এই যে শোভাযাত্রা বিসর্জনকে ঘিরে, তা আলাদা সত্যিই একটা আকর্ষণ রয়েছে। TV9 বাংলা এক্সক্লুসিভ একেবারে ড্রোন শট আপনাদের সামনে, একদম ওপর থেকেই সেই ছবিটা আপনাদের জন্য। তবে হ্যাঁ, এবারে একটা বাড়তি পাওনা, বারবার যেটা বলছি, সেটা চন্দননগরবাসীর জন্য নিঃসন্দেহে একটা স্বস্তির, একটা আনন্দের তো বিষয়। অন্যান্য বছর পুরো এলাকা জুড়ে, একদম চন্দননগর জুড়ে যেভাবে শাটডাউন হয়ে যায়, যেভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, কিন্তু এবছর সেটা হয়। আমরা আরো একটা খবর পাচ্ছি। কলকাতা পুলিশের 5 থানার নতুন পরিধি বিন্যাস করা হয়েছে। পুলিশি ব্যবস্থার উন্নতির জন্য সিদ্ধান্ত। কিন্তু কোন কোন থানা, আমাদের রিপোর্টার দীক্ষা ভুইয়ের থেকে জানবো। দীক্ষা, আজ 31 অক্টোবরে একটি নির্দেশিকা জারি করেছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সেখানে 5টি থানার জন্য এই পুনর্বিন্যাস করা হয়েছে বলে জানানো হয়েছে। কলকাতায় মোট 91টি থানা রয়েছে, তার মধ্যে 5টি থানা হচ্ছে একটি আলিপুর, পার্কস্ট্রিট, ওয়ারগঞ্জ, নিউ মার্কেট এবং একবালপুর। কিন্তু যে থানাগুলোর বাড়ানো হলো, অর্থাৎ যে সীমানা বাড়ানো হলো, তার মধ্যে রয়েছে আলিপুর এবং পার্কস্ট্রিট। আলিপুরের মধ্যে ওয়ারগঞ্জ এবং একবালপুরের একটি বিশাল অংশ আলিপুর থানার অন্তর্ভুক্তিতে নিয়ে আসা হলো, এবং নিউ মার্কেটের একটি অংশ যেটা ছিল কিড স্ট্রিট থেকে সাদা স্ট্রিট পর্যন্ত, তার যে মাঝখানের অংশ নিউ মার্কেট থানার অন্তর্ভুক্ত ছিল, সেটা পার্কস্ট্রিট থানার অন্তর্গত করা হলো। কিন্তু এই পুনর্বিন্যাস হঠাৎ করে কেন করা হলো, বিশেষ করে এই 5টি থানায়, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশাসনিক স্তরেও আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে আলিপুর এবং পার্কস্ট্রিট থানাকে কেন এতটা বাড়িয়ে দেওয়া হলো তার পরিধি, সেটা নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। বিশেষ করে ওয়ার্ডগঞ্জ এবং একবালপুর, যেটা সব থেকে সেন্সিটিভ এলাকা বলে ধরে থাকা হয়ে থাকে, সেই দুটো থানার অংশ আলিপুর থানায় নিয়ে আজ মধ্যে অন্তর্ভুক্তি করা হলো। অর্থাৎ আলিপুর থানার গুরুত্ব কিন্তু বেড়ে গেল। সেই রকম ভাবে পার্কস্ট্রিট থানা, অন্যদিকে ওয়ার্ডগঞ্জ, নিউ মার্কেট এবং একবালপুর থানার কিন্তু সীমানা, অর্থাৎ যেটা বলা হয় যে আয়তন, সেটা কমানো হলো। এটা কি কারণে করা হলো, সেটার পেছনে অন্য কোনো ইঙ্গিত রয়েছে কিনা, সেটা আগামী কাল বা পরশু গেলেই বোঝা যাবে। তার কারণ এই অর্ডারটি আজকেই প্রকাশিত হয়েছে, নির্দেশিকা জারি হয়েছে। বুঝতে পারলাম দীক্ষা, তুমি নজর রাখো।